রৌদ্রময় একটা সকাল। ঢাকার আকাশ ঝকঝকে নীল। রোদের আলো ফুটপাতে পড়ে ঠিক যেন কাঁচের মতো ঝিলমিল করছে। আরিশ গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, পরনে কালো পাঞ্জাবি, সানগ্লাস চোখে। ওরার আবদারি পাঞ্জাবি পড়েছে। ওরা ধীরে পা ফেলে গাড়ি থেকে বাইরে বেরোলো। পরনে অফ হোয়াইট শাড়ি আর গোলাপি স্লিভলেস ব্লাউজ, চুলগুলো খোলা, সাথে হালকা গয়নাগাটি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আশপাশের কয়েকজন পথচারী তাকিয়ে রইল ওরার দিকে। কারো চোখে অবাক হয়ে তাকানো, কেউ যেন চেনা চেনা মুখ ভেবে চেয়ে থাকলো, কেউ নিছক সৌন্দর্যের প্রশংসা করল। আর এইসব কিছু আরিশের চোখ এড়ালো না। প্রথমে চুপ করে রইল, তারপর একটা লোক একটু বেশি সময় ধরে তাকাতেই আরিশ পাঞ্জাবির হাতা গুটিয়ে এক ধরনের ঠান্ডার আগে সামনে গিয়ে বলল, ভাই সামনে তাকান, মানুষ দেখার জায়গা এটা না, এটা পথ। লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে সরে গেল। ওরা পাশে এসে বলল, আপনি কি পাগল? আমি না, ওরা পাগল। আমার বউকে এভাবে কেউ দেখবে? আমি দাঁড়িয়ে দেখব? তাহলে কি করবেন? এভাবে সবাইকে বলবেন? দরকার হলে বলবো, আরিশ আপনি এখন রাস্তায় ঝগড়া করবেন? হ্যাঁ করব, কারণ আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু তোমাকে কেউ কল্পনাও না ছুঁয়ে যায় এটা সহ্য করতে পারি না। ওরা অবাক হয়ে বলল, আপনি কি খুন করার কথা ভাবছেন? তোমার জন্য সব কিছু মঞ্জুর। ওরা ঠিক কি বলবে বুঝতে পারছে না। মাঝে মধ্যে মনে হয় মানুষটা কেন আর পাঁচটা স্বাভাবিক পুরুষের মতো নয়, কেন এত পাগলাটে সে। দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। আরিশকে যেহেতু বদলানো যাবে না, তাই মানিয়ে নেওয়া ছাড়া কিছুই করার নেই। আচ্ছা এখন এক কাপ কফি খাবো, কিন্তু আশেপাশে তো দোকান দেখছি না। সকাল তো 10টা ছুঁই ছুঁই, এখনো কি দোকান খোলেনি? আরিশ মুখে চাপা হাসি নিয়ে বলল, দোকান বন্ধ থাকলেও তালা ভেঙে ভেতরে চলে যাব। তোমার কফি খাওয়া মিস হবে না ডার্লিং। ওরা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। দুজনে হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। দূরে একটা কফি শপ দেখা যাচ্ছে। ওরা আরিশকে বোঝানোর চেষ্টা করতে শুরু করলো, আচ্ছা আপনি একটু শান্ত থাকতে পারেন না? আরিশ একটু থেমে বলল, তোমাকে কেউ কল্পনাতে দেখে এটা ভাবলেই মাথা গরম হয়ে যায়। তাহলে আজকে আমি চোখে কালো চশমা পরে হাঁটবো, তাহলে চোখে কিছু দেখবো না, আর তো আপনি মানুষ পেটাতে চলে যাবেন। চশমার দরকার নেই, আজকের পর থেকে স্লিভলেস কোনো পোশাক পরবে না তুমি, আর সবসময় ওড়না পরবে। বাসায়ও? হ্যাঁ, রুমে বসে যা খুশি পড়ো, আর কিছু না পড়লে আরও ভালো। আরিশ মুচকি হেসে বলল। ওরা তার কাঁধে মৃদু ঘুষি মেরে বলল, আপনি একটা খাটাস, খাটাসের বউ মাটাস। ওরা শব্দ করে হেসে উঠল। মাটাস আবার কি? আমি জানি না, পাগল একটা। আরিশ কিছু বলল না, দুজনে হেঁটে চলে গেল কাঁধে কাঁধ মিলিয়ে। ওরা মাঝে মাঝে তাকায় আরিশের দিকে। ওর ঠোঁটের কোণে এখনও হাসি লেপ্টে আছে। শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সুলেমান মল্লিক আজ বাড়িতে আছেন। রোকসানা মল্লিক রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করছেন। ছুটির দিন, সেই উপলক্ষে গরুর মাংসের খিচুড়ি রান্না হচ্ছে। নয়নার প্রিয় খাবার এটা। বসার ঘরে সোফায় বসে আছেন সুলাইমান। গতকাল তার বড় ভাই আজমাইনের সাথে ফোনে কথা হয়েছিল। আগামী সপ্তাহে উর্মির বিয়ে, তাই 2 দিন পরই সুলেমানকে পরিবারসহ গ্রামের বাড়িতে পৌঁছে যেতে বলেছেন তিনি। পাত্রপক্ষ এতদিন বিয়ে পিছিয়ে রেখেছিল, তাদের বাড়ির কেউ একজন অসুস্থ ছিল বলে, নয়তো এতদিনে উর্মির বিয়েটা হয়ে যেত। হ্যাঁ গো, অফিসে ছুটির কথা বলেছ? আসলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোকসানা। স্ত্রীর প্রশ্নে নড়েচড়ে বসলেন সুলাইমান। না, বলা হয়নি, আগামীকাল বলবো, তবে হঠাৎ ছুটি দিবেন কি না জানি না। আমি একবার ওরাকে কল দিয়ে বলবো। আরে না, অফিসের বাইরে আরিশের সাথে আমার যা সম্পর্কই থাকুক, অফিসেও আমার বস, তাই ছুটির কথাও অফিসিয়ালি বলবো। সে ঠিক আছে, কিন্তু গ্রামের কথা, উর্মির বিয়েতে যাওয়ার কথা, সেসব তো বলতে হবে ওরাকে। আরিশ যাবে কিনা সেটাই সন্দেহ। দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। এর মধ্যে নয়না এলো সেখানে।
কোথায় যাওয়ার কথা বলছো তোমরা? সুলাইমান মেয়েকে নিজের পাশে বসার জন্য ইশারা করলেন। নয়না গিয়ে তার বাবার পাশে বসল। তোর উর্মিয়াপুর বিয়ে আগামী সপ্তাহে। বাহ, সেজন্যই ভাইয়ার যাওয়ার কথা বলছিলে? আপু বললে ভাইয়া হয়তো না করবে না। সুলাইমান ও রোকসানাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রোকসানা, তুমি এত ভেবো না, খিচুড়ি রান্না হয়েছে, আমরা বাপ বেটি বসে আছি তো। মুস্কি হাসলেন তিনি। রোকসানা হাসি মুখে রান্নাঘরের দিকে এগোতে বললেন, ডাইনিং টেবিলে এসো, খাবার দিচ্ছি। সুলাইমান ও নয়না দুজনেই চটপট ডাইনিং রুমের দিকে পা বাড়ালো। বেলা 11:30। আরিশের অফিসে শীতাতাপ নিয়ন্ত্রিত কাঁচ ঘেরা কেবিন। ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছিল আরিশ। হঠাৎ দরজায় টোকা। কামিন। দরজাটা খুলে সুলাইমান মল্লিক ভেতরে ঢুকলেন। পরিপাটি পোশাক, চোখে মুখে বিনয়ের ছাপ। আরিশ চেয়ার থেকে সোজা হয়ে বসল। সামনে রাখা চেয়ারটার দিকে তাকিয়ে বলল, প্লিজ বসুন। সুলাইমান বসে হালকা কাশলেন। স্যার, একটা দরখাস্ত ছিল আপনার কাছে। আরিশ মাথা নাড়ল। বলুন। সুলাইমান পকেট থেকে মোড়ানো একটা কাগজ বের করলেন। পারিবারিক কারণে 5 দিনের ছুটি প্রয়োজন ছিল। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার গ্রামের বাড়িতে একটু জরুরি যাওয়া দরকার। আরিশ কাগজটা হাতে নিয়ে চুপচাপ পড়ে দেখল। ঠিক আছে, মঞ্জুর করলাম। ফর্মালিটি শেষ। এই কাগজটা এইচআর সেকশনে দিয়ে দেবেন। সুলাইমান মাথা হেট করে বললেন, ধন্যবাদ স্যার। একটু থেমে আরিশ বলল, আপনি নিয়মিত সময় মতো নির্বিচারে কাজ করেন, এমন কর্মীরা ছুটি নিয়ে কখনো ভাবতে হয় না। সুলাইমান সংক্ষিপ্ত হাসি দিয়ে মাথা ঝাঁকালেন। আর কিছু না বলে দাঁড়িয়ে পড়লেন। আরিশও বসে বসে এক মুহূর্ত তাকিয়ে রইল, কিছু বলল না। হঠাৎ শ্বশুরমশাই গ্রামের বাড়িতে কেন যাবেন সেটাই ভাবছে সে। সুলাইমান মল্লিক কেবিন থেকে বেরিয়ে গেলে আরিশ ধীরে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। সাবিহা আপা, আপনার কি হয়েছে? কদিন ধরে দেখছি কেমন মনমরা হয়ে থাকেন। সাবিহার ঘরে কি একটা দরকারে এসেছিল তামান্না? সাবিহার মলিন মুখ দেখে উপরোক্ত কথাটি বলল সে। সাবিহা আধশো অবস্থায় ছিল এতক্ষণ। ধীরে ধীরে উঠে বসল সে। তেমন কিছু না। সত্যি তো? দীর্ঘশ্বাস ছাড়ল সাবিহা। মেহরাব যে তার সাথে এভাবে সব কিছু শেষ করে দেবে দুঃস্বপ্নেও ভাবেনি সে। সেদিনের পর থেকে আর যোগাযোগ হয়নি তাদের। মাঝখানে কেটে গেছে 12টা দিন। মেহরাব? সাবিহা থেমে যায়। আচমকায় শব্দ করে কাঁদতে শুরু করে। আকস্মিক ঘটনায় তামান্না হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে শুধু। কি হলো বিষয়টা বুঝতে কিয়ৎক্ষণ সময় লাগলো তার। তারপর সাবিহার পাশে বসলো তামান্না। আপা, কান্না করছেন কেন? কি হয়েছে মেহরাব ভাইয়ের? ঝগড়া হয়েছে আপনাদের? সাবিহা কোনো মতে কান্না থামে বলে, ঝগড়া করলে তো হতো, কোনো যোগাযোগ রাখেনি। 2 দিন অফিসে গিয়েও তার সাথে দেখা করতে পারিনি। বাড়িতে গিয়েছিলেন? কোন অধিকারে যাব ভাবি? সে তো আমাকে কিছু বলেনি, আমি একটু বেশি এগিয়েছিলাম। তামান্নাকে এখন ভাবি বলেই সম্বোধন করে সাবিহা। মেয়েটার এমন কষ্ট সহ্য হচ্ছে না তামান্নার। সাবিহা একটু থেমে আবার বলে, আমাকে কেউ ভালোবাসে না কেন? আমি কি কারোরই ভালোবাসার যোগ্য নই ভাবি? যার কাছে যাই সেই। সাবিহা কথা বলতে আর পারছে না। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে সে। কে বলবে এই মেয়েটা একসময় অন্যের ক্ষতি চাইতো। আপা, শান্ত হন। আমি ওরা ভাবির সাথে কথা বলবো। উনি সরাসরি মেহরাব ভাইয়ের সাথে কথা বলবেন। তবে একটা কথা, যে মানুষগুলো আমাদের ভালোবাসে না তাদের জন্য এভাবে কষ্ট পাওয়া উচিত নয়। কেউ আপনার অনুভূতির মূল্য দিচ্ছে না বুঝেও সেখানে অনুভূতি ইনভেস্ট করা মানে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা করতে নেই আপা। সাবিহা কিছু বলে না, তামান্নাকে জড়িয়ে ধরে কেবল। অন্যদিকে মাত্র অফিস থেকে বাসায় ফিরেছিল আরিশ। দোতলার বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় আচমকা সাবিহার কান্নার শব্দে স্থির হয়ে দাঁড়িয়েছিল সে। তারপর তামান্না ও সাবিহার সব কথাই শুনেছে সে। আনার সামনে বসে আছে ওরা। ইদানিং মুখে বেশ পিম্পল দেখা দিচ্ছে, সেজন্য ওরার মনটা একটু খারাপ। আরিশকে রুমে ঢুকতে দেখে ওরা পিছনে ফিরে তাকালো।
ভদ্রলোকের চেহারা কেমন থমথমা লাগছে আজ। রুমে ঢুকে কোনো কথা বলেনি। ওরা বুঝতে পারছে না আরিশের মতিগতি। ভয়ে চুপ করে বসে রইল ওরা। আরিশটাই আলগা করে পরনের কোট শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। ওরা চুপচাপ তাকিয়ে আসছে কেবল। আরিশ এবার তার দিকে দৃষ্টিপাত করল। ওখানে বসে আছো কেন? কাছে এসো। আরিশের গম্ভীর কণ্ঠ ওরাকে বেশ ভয় পাইয়ে দিল। সে কোনো কথা না বলে দ্রুত আরিশের পাশে গিয়ে বসল। আরিশ তার কোমরে হাত রেখে কোলে তুলে বসালো। ওরা টাল সামলাতে না পেরে আরিশের গলা জড়িয়ে ধরল। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে মেহরাবের নম্বরে কল দিল আরিশ। ওরা চুপচাপ গলা জড়িয়ে বসে আছে। হ্যালো, কি খবর দোস্ত? তোর খবর বল মেহরাব। মেহরাব তখন একটা জুয়েলারি শপের সামনে দাঁড়িয়েছিল। সাবিহার জন্য একটা নেকলেস কিনতে এসেছিল। হাতে তার জুয়েলারি সহ ফুল, চকলেট আর টেডি বিয়ার। সবগুলো জিনিসপত্র এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে বড় কষ্টে কল রিসিভ করে ফোনটা কানে ধরে আছে সে। সামনেই গাড়ি, সেদিকে এগোচ্ছে মেহরাব। আমার আবার কি খবর? তোর গলাটা এমন লাগছে কেন? কিছু হয়েছে? ওরা কিছুই বুঝতে পারছে না। তবে আরিশের এমন রাগী হাবভাবে তার আগের মতো ভয় করছে। মান অভিমান কিংবা শাস্তির একটা লিমিট আছে মেহরাব। সাবিহাকে অতিরিক্ত কষ্ট দিচ্ছিস তুই, এটা বাড়াবাড়ি হচ্ছে। জিনিসপত্র পেছনের সিটে রেখে ড্রাইভিং সিটে বসলো মেহরাব। বোনের কষ্ট সহ্য হচ্ছে না বলে এত রাগ? আমি বুঝি, খুব সুখে আছি। আমার এসব কথা ভালো লাগে না মেহরাব। যাকে ভালোবাসি তাকে কষ্ট দেব কেন? ওরা মুখ বাঁকালো, ভেংসি কাটলো। তবে আরিশ তা দেখল না। ভালোবাসে যাকে তাকে কষ্ট কেন দিব? জীবনটা তেজপাতা বানিয়ে সাধু সাজা হচ্ছে। মনে মনে কথাগুলো বলল ওরা। আরিশ কথার ফাঁকে ফাঁকে ওরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল কয়েকবার। সরি ভাই, আমি পথে আছি, তোদের বাসায় আসছি, আর একটু সময় অপেক্ষা করতে বল তোর বোনকে। তুই বল, শয়তান একটা রাখছি। আরিশ কল কেটে ফোনটা বিছানার ওপর রাখল। ওরা পুতুলের মতো কোনো নরণ চরণ ছাড়া বসে আছে দেখে আরিশ বলল, কি হয়েছে? আমি তো জানি না। তোমার কি হয়েছে সেটা বলো। আপনি রেগেছিলেন, ভয় পেয়েছ? ওরা মাথা নেড়ে বললে, একটু। আরিশ খুব যত্ন সহকারে তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে বসা থেকে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে আসছি, ভয় কাটিয়ে দেব। আরিশের হাসির কারণ ওরা অজানা নয়। ওরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরিশ তোয়ালে হাতে ওয়াশরুমের দিকে এগোলো।